আওয়ামী লীগ গত ১৭ বছরে অবৈধ টাকা আছে, অস্ত্র আছে, সাথে প্রতিবেশী দেশ আছে, সাথে প্রতিবেশী দেশের একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আছে। এই তিনজনের যৌথ প্রযোজনায় বিএনপির মধ্যে এবং বাংলাদেশের মানুষের মধ্যে এবং বাংলাদেশকে অশান্ত করার জন্য তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমরাও কিন্তু হতাশ যে তারেক রহমান হলো বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার প্রতীক। সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতীকের উপরে কোনো রকম কোনো হামলা হলে সেটা কি দেশের জন্য ভালো? আজকে অনেক মিডিয়ায় দেখছি যে বলার চেষ্টা করছেন অমুক দিন আসবেন, তমুক দিন আসবেন। আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই সিদ্ধান্ত। তিনি যখন ভালো মনে করবেন তখনই তিনি আসবেন। এই বিষয়ে আমরা অন্ততপক্ষে মন্তব্য বা মত দেওয়ার কেউ নয়। এই কারণে নয়, কারণ আমরা তো ওনাকে নিরাপত্তা দিতে পারবো না। আমার রাষ্ট্র যদি বলে যে হ্যাঁ, রাষ্ট্র যদি বলে হ্যাঁ আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে নিরাপত্তা দিতে পারব, তাহলে অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। আজকে অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারাও তো বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না। আপনি দেখছেন, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি যে আপনার এখান থেকে বাসায় যাব সেই নিরাপত্তার কি তারা দিতে পারবেন? পথের থেকে কখন কোন সময় কি হয়ে যায়। কারণ আওয়ামী লীগ গত ১৭ বছরে অবৈধ টাকা আছে, অস্ত্র আছে, সাথে প্রতিবেশী দেশ আছে, সাথে প্রতিবেশী দেশের একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আছে। এই তিনজনের যৌথ প্রযোজনায় বিএনপির মধ্যে এবং বাংলাদেশের মানুষের মধ্যে এবং বাংলাদেশকে অশান্ত করার জন্য তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে। এটা আমার কথা না, এটা কিন্তু জনগণেরও কথা। কারণ আমরা দেখছি ইতিমধ্যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা ভার্চুয়ালে বক্তব্য দিচ্ছেন, কি বিশৃঙ্খল, কি অশান্ত বক্তব্য দিচ্ছেন দেশকে অশান্ত করার জন্য। তাই আমি মনে করি এখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার পরিবেশ সৃষ্টি হয়নি। বাংলাদেশের জনগণ যখন মনে করবে যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় নেতাকে, তখন অবশ্যই আমরা আমাদের হৃদয়ের মনির কোঠা তো উনি আছেনই, আমরা তখন বাংলাদেশে আমরা যেমন উন্মুক্ত থাকছি উনি উন্মুক্ত থাকবেন। অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট করছেন বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব আপনি না বললে আমি এটা বলতাম। এজন্য বলতাম যে অন্তর্বর্তী সরকার একটি পক্ষকে পক্ষপাতিত্ব করছেন, সার্জিস সাহেব বলেছেন। আমি সার্জিস সাহেবকে প্রশ্ন করতে চাই যে আপনার সভাপতি নাহিদ সাহেব যখন অন্তর্বর্তী সরকারের প্রধানের বেডরুমে যায়, বেডরুম থেকে এসে বলে যে অন্তর্বর্তী সরকারের প্রধান পদত্যাগ করতে চেয়েছিলেন, তখন তো আমরা আমাদের বিএনপি নাখোশ হয়নি, গুসা করেনি। আমরা যখন দেখেছিলাম অন্তর্বর্তী সরকার জামাতের সঙ্গে 1-to-1 বৈঠক করে, তখন তো বিএনপি নাখোশ হয়নি, গুসা করেনি। কিন্তু হঠাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে বৈঠক করার পরে কেন আপনাদের এরকম গা জ্বালা শুরু হয়েছে, আপনারা গুসা হয়েছেন? তা যারা জনগণের রাজনীতি করে, যারা জনগণের রাজনৈতিক দল, তাদের তো গুসা হওয়ার কিছু নেই। আজকে বাংলাদেশে বিএনপি কেন সকল রাজনীতির সাথে মোটামুটি কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কথা বলছেন, বসছেন, কিন্তু বিএনপি হলো একটা গণমানুষের রাজনৈতিক দল। গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করার একটি রাজনৈতিক দল। তো সেখানে গণমানুষের যে পালস, সেই পালসটা বুঝেই তো অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, তিনি ভেবেছেন যে এখন আমরা যেই অবস্থায় আছি এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বিএনপি, একমাত্র উপায় হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একমাত্র উপায় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেখেন কত রকম কথা শুনেছিলেন, রাজনীতিতে কত ধরনের মানে উত্তপ্ত অবস্থায় ছিল। কই দেশনায়ক তারেক রহমানের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়ে রাজনীতি তো শিথিল হয়েছে, মানুষের মনে আশার আলো জেগেছে। একটি জাতীয় নির্বাচন হবে যেখানে মৃত ব্যক্তি ভোট দেবে না, আমি মনের আনন্দে যে ভোট দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। বিএনপি তো বলেনি যে ভাই আমাদেরকেই ভোট দিও, আপনাদের যদি জনগণ ভোট দেয়, আপনাদের নির্বাচিত করা সরকার আসে, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনারা একটা ভুল জায়গায় আছেন সাজিদ সাহেব। আপনাদের নেতারা এখন নিজের ভোগ বিলাসে এবং নিজের ক্ষুধা মেটানোর জন্য তারা ব্যস্ত।
জনগণের যে আকাঙ্ক্ষার ক্ষুধা, সেই আকাঙ্ক্ষা ক্ষুধা মেটানোর জন্য আপনারা ব্যস্ত না। আপনাদের নেতারা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, টেলিভিশনে দেখি যে কে নাকি কার সঙ্গে মানে ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত। কোন ক্ষুধা আমি সেটাও জানি না, আমি ওইভাবে বলতেও চাই না, কারণ আমার দল, আমার নেত্রী, আমার নেতা আমাদের কুরুচিপূর্ণ কথা শিখায় নাই, আমরা ওদিকে যেতে চাই না। তবে একটা জাতীয় রাজনীতিতে যারা ডমিনেট করবে, নেতৃত্ব দেবে, তাদের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে, এটাই স্বাভাবিক। জনগণের ক্ষুধা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার ক্ষুধা আপনারা না মিটিয়ে যদি নিজেদের ক্ষুধা মেটাতে ব্যস্ত থাকেন, তাহলে আপনাদেরকে কিভাবে বাংলাদেশের মানুষ নেতা মানবে? এবং এই এনসিপির এক নেতা সাম্প্রতিক সময় নাছিরউদ্দিন পাটোয়ারী সাহেব সম্ভবত তিনি একটি টক শোতে বলেছেন যে বিএনপি নাকি 50 থেকে 70টা সিট বেশি পাবে না। আমি নাছিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে অনুরোধ করতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে আপনি অন্তর্বর্তী সরকার এবং ইসিকে বলেন যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় একটি আসন নির্বাচন করতে, সেখানে বিএনপি আপনারা সবাই দাঁড়াবেন। আপনি যদি হতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো দিন রাজনীতি করব না। আপনিও হতে পারলে, কারণ সেখানে বিএনপি দাঁড়াবে, জামাত দাঁড়াবে, আপনি দাঁড়াবেন, সকল রাজনৈতিক দল, সেখানেও ইনশাআল্লাহ বিএনপি জিতবে। কাজেই আমরা যারা রাজনীতি করি তাদের উচিত হবে, যারা সিনিয়র রাজনীতিবিদ, যারা সিনিয়র রাজনৈতিক সংগঠন, তাদের থেকে আমাদের অভিজ্ঞতা নেওয়া, শিক্ষা নেওয়া, তাহলে জনগণ আমাদেরকে বাহাবা দেবে। আমি রিপন, আমি যতবার কারাগারে গিয়েছি, যতবার রিমান্ডে থেকেছি, ততগুলো ভাতও বোধহয় তারা খাননি। এবং আমি যতগুলো বাসা ঢাকা শহরে শত শত বাসা চেঞ্জ করেছি, মাজারে ঘুমিয়েছি, পাট খেতে ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি, পরিবারের সাথে ঈদ করতে পারিনি, তারা কৃতিত্ব নিচ্ছেন। এই 16 মিনিটেই হয়ে গেল সব কিছু, এত সহজ। আমরা যে জীবনের ত্যাগ করেছি, আমার রাজনৈতিক বয়স 27 বছর। তা ওই গ্রামে একটি কথা আছে যে ঝড়ে বগ মরে, ফকিরের কিরামতি বাড়ে। তা সারজিৎ সাহেব এবং নাছিরউদ্দিন পাটোয়ারী সাহেবরা ওই ঝড়ে বগ মরে, ফকিরের কিরামতি বাড়ে, এরকম তারা ভেবেছিলেন। এবং কয়েকদিনের আগেই আমরা দেখলাম যে আকাশে অনেক ঝড়, অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে অনেক ঝড়, যে এনসিপি বাদে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল কিছুই করতে পারবে না। আপনি দেখবেন যে যখন আকাশে মহাপ্রলয় আসে, তখন মনে হয় সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু আসলে কিছু না, কিছুই হয় না। কাজেই এনসিপি কিন্তু এখন খুব বেকায়দায় আছে, অতটা ভালো অবস্থানে নাই। তবে এনসিপির জন্য আমার শুভকামনা থাকবে এবং তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আমরা রাজনীতিক একে অপরের বিপক্ষে কথা বলবো, কিন্তু সেটা হতে হবে সহনশীল। এবং আমাদের যারা সিনিয়র আছে তাদের থেকে আমাদের শেখা উচিত, জানা উচিত। এখন যদি আমি পাণ্ডুত্ব দেখাতে চাই, তাহলে কিন্তু হবে না, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র নেতারা যারা আছেন তারা নেতাই, এবং দেশনায়ক তারেক রহমান একদিনে আসেনি, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তিনি এই জায়গায় এসেছেন। কাজে এখন নাছিরউদ্দিন সাহেব কিন্তু, পাটোয়ারী সাহেব কিন্তু আবার না আপনার এনসিপির এক নেতাকে বলেছে যে তুমি মেম্বার হয়ে আসো। এই যে তাদের মধ্যে যে বিভাজন, আর টেলিভিশনে এসে আমাদের বিরুদ্ধে বলে, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে বললে তাদের নাম কাম থাকে, অর্থাৎ আলোচনায় থাকার জন্য তারা বিএনপির বিপক্ষে বলে। কিন্তু আমি তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে তাদের প্রতি শুভকামনা এবং তাদেরকে অনুরোধ করব যে দেখুন, আমরা যেখানেই থাকি না কেন, দিন শেষে দেশের মানুষ, এটাই থাকা উচিত আমরা যারা রাজনীতি করি, আমাদের সিনিয়রদের সবসময়ের জন্য সম্মান করা উচিত বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ চেঞ্জ টিভিকে সময় দেওয়ার। আপনাকেও ধন্যবাদ এবং চেঞ্জ টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং কলা কৌশলী এবং দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের
তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।